নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের তৃতীয় পর্ব। অন্নদাবাবু রমেশকে পুনরায় গৃহে প্রবেশ করতে দেখিয়া উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলেন। রমেশ কহিল, নিমন্ত্রণের ফর্দটা যদি আমার হাতে দেন তবে দিন পরিবর্তনের চিঠিগুলি আজই রওনা করিয়া দিতে পারি। অন্নদাবাবু কহিলেন, তবে দিন পরিবর্তনই স্থির রহিল? রমেশ কহিল, হ্যাঁ, অন্য উপায় আর কিছুই দেখি না। অন্নদাবাবু কহিলেন, দেখো বাপু, তবে আমি ইহার মধ্যে নাই। যাহা কিছু বন্দোবস্ত করিবার সে তুমিই করিও, আমি লোক হাসাইতে পারিব না। বিবাহ ব্যাপারটাকে যদি নিজের মর্জি অনুসারে ছেলে খেলা করিয়া তোলো তবে আমার মতো বয়সের লোকের ইহার মধ্যে না থাকাই ভালো। এই লও তোমার নিমন্ত্রণের ফর্দ। ইতিমধ্যে আমি কতকগুলা টাকা খরচ করিয়া ফেলিয়াছি, তাহার অনেকটাই নষ্ট হইবে। এমনি করিয়া বারবার টাকা জলে ফেলিয়া দিতে পারি এমন সঙ্গতি আমার নাই। রমেশ সমস্ত ব্যয় ও ব্যবস্থার ভার নিজের স্কন্ধে লইতে প্রস্তুত হইল। সে উঠিবার উপক্রম করিতেছিল, এমন সময় অন্নদাবাবু কহিলেন, রমেশ, বিবাহের পরে তুমি কোথায় প্র্যাকটিস করিবে কিছু স্থির করিয়াছ? কলিকাতায় নয়? রমেশ কহিল, না, পশ্চিমে একটা ভালো জায়গার সন্ধান করিতেছি। অন্নদা, সেই ভালো, পশ্চিমই ভালো। এটোয়া তো মন্দ জায়গা নয়, সেখানকার জল হজমের পক্ষে অতি উত্তম। আমি সেখানে মাসখানেক ছিলাম। সেই এক মাসে আমার আহারের পরিমাণ ডবল বাড়িয়া গিয়াছিল। দেখো বাপু, সংসারে আমার ওই একটিমাত্র মেয়ে। আমি সর্বদা উহার কাছে কাছে না থাকিলে সেও সুখী হইবে না, আমিও নিশ্চিন্ত হইতে পারিব না। তাই আমার ইচ্ছা তোমাকে একটা স্বাস্থ্যকর জায়গা বাছিয়া লইতে হইবে। অন্নদাবাবু রমেশের একটা অপরাধের অবকাশ পাইয়া সেই সুযোগে নিজের বড় বড় দাবিগুলা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। সে সময় রমেশকে তিনি যদি এটোয়া না বলিয়া গাঢ় বা চেরাপুঞ্জির কথা বলিতেন তবে তৎক্ষণাৎ সে রাজি হইত। সে কহিল, যে আজ্ঞে, আমি এটোয়াতেই প্র্যাকটিস করিব। এই বলিয়া রমেশ নিমন্ত্রণ প্রত্যাখ্যানের কার্যভার লইয়া প্রস্থান করিল। অনতিকাল পরে অক্ষয় ঘরে ঢুকিতেই অন্নদাবাবু কহিলেন, রমেশ তাহার বিবাহের দিন 1 সপ্তাহ পিছাইয়া দিয়াছে। অক্ষয়, না না, আপনি বলেন কি? সে কি কখনো হইতে পারে? পরশু যে বিবাহ। অন্নদা, হইতে তো না পারাই উচিত ছিল। সাধারণ লোকের তো এমনতর হয় না, কিন্তু আজকাল তোমাদের যেরকম কাণ্ড দেখিতেছি সবই সম্ভব। অক্ষয় অত্যন্ত মুখ গম্ভীর করিয়া আড়ম্বর সহকারে চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ পরে কহিল, আপনারা যাহাকে একবার সৎপাত্র বলিয়া ঠাওরাইয়াছেন তাহার সম্বন্ধে 2টি চক্ষু বুঝিয়া থাকেন। মেয়েকে যাহারাতে চিরদিনের মতো সমর্পণ করিতে যাইতেছেন, ভালো করিয়া তাহার সম্বন্ধে খোঁজ খবর রাখা উচিত। হোক না কেন সে স্বর্গের দেবতা, তবু সাবধানের বিনাশ নাই। অন্নদা, রমেশের মতো ছেলেকেও যদি সন্দেহ করিয়া চলিতে হয় তবে তো সংসারে কাহারও সঙ্গে কোনো সম্বন্ধ রাখা অসম্ভব হইয়া পড়ে। অক্ষয়, আচ্ছা, এই যে দিন পিছাইয়া দিতেছেন, রমেশবাবু তাহার কারণ কিছু বলিয়াছেন? অন্নদাবাবু মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিলেন, না, কারণ তো কিছুই বলিল না। জিজ্ঞাসা করিলে বলে বিশেষ দরকার আছে। অক্ষয় মুখ ফিরাইয়া ঈষৎ একটু হাসিল মাত্র। তাহার পরে কহিল, বোধহয় আপনার মেয়ের কাছে রমেশবাবু একটা কারণ নিশ্চয় বলিয়াছেন। অন্নদা, সম্ভব বটে। অক্ষয়, তাহাকে একবার ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখিলে ভালো হয় না? ঠিক বলিয়াছ। বলিয়া অন্নদাবাবু উচ্চৈস্বরে হেমনলিনীকে ডাক দিলেন।
হেমনলিনী ঘরে ঢুকিয়া অক্ষয়কে দেখিয়া তাহার বাপের পাশে এমন করিয়া দাঁড়াইল যাহাতে অক্ষয় তাহার মুখ না দেখিতে পায়। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, বিবাহের দিন যে হঠাৎ পিছাইয়া গেল, রমেশ তাহার কারণ তোমাকে কিছু বলিয়াছেন? হেমনলিনী ঘাড় নাড়িয়া কহিল, না। অন্নদা, তুমি তাহাকে কারণ জিজ্ঞাসা করো নাই? হেমনলিনী, না। অন্নদা, আশ্চর্য ব্যাপার। যেমন রমেশ, তুমিও দেখি তেমনি। তিনি আসিয়া বলিলেন, আমার বিবাহে ফুরসত হইতেছে না। তুমিও বলিলে, বেশ ভালো, আর একদিন হইবে। বাস, আর কোনো কথাবার্তা নাই। অক্ষয় হেমনলিনীর পক্ষ লইয়া কহিল, একজন লোক যখন স্পষ্টই কারণ গোপন করিতেছে, তখন সে কথা লইয়া তাহাকে কি কোনো প্রশ্ন করা ভালো দেখায়? যদি বলিবার মতো কিছু হইত, তবে তো রমেশবাবু আপনিই বলিতেন। হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সে কহিল, এই বিষয় লইয়া আমি বাহিরের লোকের কাছে কোনো কথাই শুনিতে চাই না। যাহা ঘটিয়াছে তাহাতে আমার মনে কোনো ক্ষোভ নাই। এই বলিয়া হেমনলিনী দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। অক্ষয় পাংশু মুখে হাসি টানিয়া আনিয়া কহিল, সংসারে বন্ধুর কাজটাতেই সবচেয়ে বেশি লাঞ্ছনা। সেই জন্যই আমি বন্ধুত্বের গৌরব বেশি অনুভব করি। আপনারা আমাকে ঘৃণা করুন আর গালি দিন, রমেশকে সন্দেহ করাই আমি বন্ধুর কর্তব্য বলিয়া জ্ঞান করি। আপনাদের যেখানে কোনো বিপদের সম্ভাবনা দেখি, সেখানে আমি অসংশয় থাকিতে পারি না। আমার এই একটা মস্ত দুর্বলতা আছে, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। যাই হোক, যোগেন তো কালই আসিতেছে। সেও যদি সমস্ত দেখিয়া শুনিয়া নিজের বোনের সম্বন্ধে নিশ্চিন্ত থাকে, তবে এ বিষয়ে আমি আর কোনো কথা কহিব না। রমেশের ব্যবহার সম্বন্ধে প্রশ্ন করিবার সময় আসিয়াছে। অন্নদাবাবু একথা একেবারে বোঝেন না তাহা নহে, কিন্তু যাহা অগোচরে আছে তাহাকে বলপূর্বক আলোড়িত করিয়া তাহার মধ্য হইতে একটা ঝঞ্ঝা আবিষ্কারের সম্ভাবনায় তিনি স্বভাবত তাহাতে কিছুমাত্র আগ্রহবোধ করেন না। অক্ষয়ের উপর তাহার রাগ হইল। তিনি কহিলেন, অক্ষয়, তোমার স্বভাবটা বড় সন্দিগ্ধ। প্রমাণ না পাইয়া কেন তুমি? অক্ষয় আপনাকে দমন করিতে জানে, কিন্তু উত্তরোত্তর আঘাতে আজ তাহার ধৈর্য ভাঙিয়া গেল। সে উত্তেজিত হইয়া কহিল, দেখুন অন্নদাবাবু, আমার অনেক দোষ আছে। আমি সৎ পাত্রের প্রতি ঈর্ষা করি, আমি সাধু লোককে সন্দেহ করি, ভদ্রলোকের মেয়েদের ফিলোসফি পড়াইবার মতো বিদ্যা আমার নাই, এবং তাহাদের সহিত কাব্য আলোচনা করিবার স্পর্ধাও আমি রাখি না। আমি সাধারণ 10 জনের মধ্যেই গণ্য, কিন্তু চিরদিন আমি আপনাদের প্রতি অনুরক্ত, আপনাদের অনুগত। রমেশবাবুর সঙ্গে আর কোনো বিষয়ে আমার তুলনা হইতে পারে না, কিন্তু এইটুকু মাত্র অহংকার আমার আছে, আপনাদের কাছে কোনোদিন আমার কিছু লুকাইবার নাই। আপনাদের কাছে আমার সমস্ত দৈন্য প্রকাশ করিয়া আমি ভিক্ষা চাহিতে পারি, কিন্তু শীত কাটিয়া চুরি করা আমার স্বভাব নহে। এ কথার কি অর্থ তাহা কালই আপনারা বুঝিতে পারিবেন। চিঠি বিলি করিয়া দিতে রাত হইয়া পড়িল। রমেশ শুইতে গেল, কিন্তু ঘুম হইল না। তাহার মনের ভিতরে গঙ্গা যমুনার মতো সাদা কালো 2 রঙের চিন্তাধারা প্রবাহিত হইতেছিল। দুইটার কল্লোল একসঙ্গে মিশিয়া তাহার বিশ্রাম কক্ষকে মুখর করিয়া তুলিতেছিল। বার কয়েক পাশ ফিরিয়া সে উঠিয়া পড়িল। জানলার কাছে দাঁড়াইয়া দেখিল তাহাদের জনশূন্য গলির এক পাশে বাড়িগুলার ছায়া, আর এক পাশে শুভ্র জ্যোৎস্নার রেখা। রমেশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। যাহা নিত্য, যাহা শান্ত, যাহা বিশ্বব্যাপী, যাহার মধ্যে দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, রমেশের সমস্ত অন্তঃপ্রকৃতি বিগলিত হইয়া তাহার মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। যে শব্দবিহীন সীমাবিহীন মহালোকের নেপথ্য হইতে চিরকাল ধরিয়া জন্ম এবং মৃত্যু, কর্ম এবং বিশ্রাম, আরম্ভ এবং অবসান কোনো অশ্রুত সঙ্গীতের অপরূপ তালে বিশ্ব রঙ্গভূমির মধ্যে প্রবেশ করিতেছে, রমেশ সেই আলো অন্ধকারের অতীত দেশ হইতে নর নারীর যুগল প্রেমকে এই নক্ষত্র দীপালোকিত নিখিলের মধ্যে আবির্ভূত হইতে দেখিল। রমেশ তখন ধীরে ধীরে ছাদের উপর উঠিল। অন্নদাবাবুর বাড়ির দিকে চাহিল। সমস্ত নিস্তব্ধ। বাড়ির দেয়ালের উপরে কার্নিশের নিচে
জানলা দরজার খাঁজের মধ্যে চুন বালি খসা ভিতের গায়ে জ্যোৎস্না এবং ছায়া বিচিত্র আকারের রেখা ফেলিয়াছে। এ কি বিস্ময়! এই জনপূর্ণ নগরের মধ্যে ওই সামান্য গৃহের ভিতরে একটি মানবীর বেশে এ কি বিস্ময়! এই রাজধানীতে কত ছাত্র, কত উকিল, কত প্রবাসী ও নিবাসী আছে, তাহার মধ্যে রমেশের মতো একজন সাধারণ লোক কোথা হইতে একদিন আশ্বিনের পিতাব রৌদ্রে ওই বাতায়নে একটি বালিকার পাশে নীরবে দাঁড়াইয়া জীবনকে ও জগৎকে এক অপরিসীম আনন্দময় রহস্যের মাঝখানে ভাসমান দেখিল। এ কি বিস্ময়! হৃদয়ের ভিতরে আজ এ কি বিস্ময়! হৃদয়ের বাহিরে আজ এ কি বিস্ময়! অনেক রাত্রি পর্যন্ত রমেশ ছাদে বেড়াইল। ধীরে ধীরে কখন একসময় খণ্ড চাঁদ সম্মুখের বাড়ির আড়ালে নামিয়া গেল। পৃথিবীতলে রাত্রির কালিমা ঘনীভূত হইল। আকাশ তখনও বিদায়োন্মুখ আলোকের আলিঙ্গনে পাণ্ডুবর্ণ। রমেশের ক্লান্ত শরীর শীতে শিহরিয়া উঠিল। হঠাৎ একটা আশঙ্কা থাকিয়া থাকিয়া তাহার হৃৎপিণ্ডকে চাপিয়া ধরিতে লাগিল। মনে পড়িয়া গেল, জীবনের রণক্ষেত্রে কাল আবার সংগ্রাম করিতে বাহির হইতে হইবে। ওই আকাশে যদিও চিন্তার রেখা নাই, জ্যোৎস্নার মধ্যে চেষ্টার চাঞ্চল্য নাই, রাত্রি যদিও নিস্তব্ধ শান্ত, বিশ্ব প্রকৃতি ওই অগণ্য নক্ষত্রলোকের চিরকর্মের মধ্যে চির বিশ্রামে বিলীন, তবু মানুষের আনাগোনা যোঝাযুঝির অন্ত নাই। সুখে দুঃখে বাধায় বিঘ্নে সমস্ত জনসমাজ তরঙ্গিত। একদিকে অনন্তের ওই নিত্য শান্তি, আর একদিকে সংসারের এই নিত্য সংগ্রাম। দুই একই কালে একসঙ্গে কেমন করিয়া থাকিতে পারে? দুশ্চিন্তার মধ্যেও রমেশের মনে এই প্রশ্নের উদয় হইল। কিছুক্ষণ পূর্বে রমেশ বিশ্বলোকের অন্তঃপুরের মধ্যে প্রেমের যে একটি শাশ্বত সম্পূর্ণ শান্ত মূর্তি দেখিয়াছিল, সেই প্রেমকেই ক্ষণকাল পরে সংসারের সংঘর্ষে জীবনের জটিলতায় পদে পদে ক্ষুব্ধ ক্ষুণ্ণ দেখিতে লাগিল। ইহার মধ্যে কোনটা সত্য, কোনটা মায়া? পরদিন সকালের গাড়িতে যোগেন্দ্র পশ্চিম হইতে ফিরিয়া আসিল। আজ শনিবার, কাল রবিবারে হেমনলিনীর বিবাহের কথা। কিন্তু যোগেন্দ্র তাহার বাসার দ্বারের কাছে আসিয়া উৎসবের স্বাদগন্ধ কিছুই পাইল না। যোগেন্দ্র মনে করিয়া আসিতেছিল, এতক্ষণে তাহাদের বাসার বারান্দার উপর দেবদারু পাতার মালা ঝুলানো শুরু হইয়াছে। কাছে আসিয়া দেখিল, শ্রীহীন মালিন্যে পাশের বাড়ির সঙ্গে তাহাদের বাড়ির কোনো প্রভেদ নাই। ভয় হইল পাছে কাহারও অসুখ বিসুখ করিয়া থাকে। বাড়িতে প্রবেশ করিয়া দেখিল, চায়ের টেবিলে তাহার জন্য আহারাদি প্রস্তুত রহিয়াছে এবং অন্নদাবাবু অর্ধভুক্ত চায়ের পেয়ালা সম্মুখে রাখিয়া খবরের কাগজ পড়িতেছেন। যোগেন্দ্র ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, হেম কেমন আছে? অন্নদা, ভালো। যোগেন্দ্র, বিবাহের কি হইল? অন্নদা, কাল রবিবারের পরের রবিবারে হইবে। যোগেন্দ্র, কেন? অন্নদা, কেন তাহা তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। রমেশ আমাদের কেবল এইটুকু জানাইয়াছে যে তাহার বিশেষ প্রয়োজন আছে, এ রবিবারে বিবাহ বন্ধ রাখিতে হইবে। যোগেন্দ্র তাহার অক্ষম বাপের উপরে মনে মনে বিরক্ত হইয়া কহিল, বাবা, আমি না থাকিলে তোমাদের নানান গলদ ঘটে। রমেশের আবার প্রয়োজন কিসের? সে স্বাধীন, তাহার আত্মীয় বলিতে কেহ নাই বলিলেই হয়। যদি তাহার বৈষয়িক বিষয়ে কোনো গোলযোগ ঘটিয়া থাকে, সে কথা খুলিয়া বলিবার কোনো বাধা দেখি না। রমেশকে তুমি এত সহজে ছাড়িয়া দিলে কেন? অন্নদা, আচ্ছা বেশ তো, সে তো এখনো পালাই নাই, তুমি তাহাকে প্রশ্ন করিয়া দেখো না। যোগেন্দ্র শুনিয়া তৎক্ষণাৎ এক পেয়ালা গরম চা তাড়াতাড়ি নিঃশেষ করিয়া বাহির হইয়া গেল। অন্নদাবাবু কহিলেন, আহা যোগেন, এত তাড়াতাড়ি কিসের? তোমার যে খাওয়া হইল না। সে কথা যোগেন্দ্রর কানে পৌঁছিল না। সে রমেশের বাসায় ঢুকিয়া সশব্দে দ্রুত পদের সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া গেল। রমেশ, রমেশ! রমেশের কোনো সাড়া নাই। ঘরে ঘরে খুঁজিয়া দেখিল, রমেশ শুইবার ঘরে নাই, বসিবার ঘরে নাই, ছাদে নাই, একতলায় নাই। অনেক ডাকাডাকির পর বেহারাটাকে সন্ধান করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, বাবু কোথায়? বেহারা কহিল, বাবু তো ভোরে বাহির হইয়া গেছেন। যোগেন্দ্র, কখন আসিবে? বেহারা জানাইল, বাবু তাহার কতক কতক কাপড় চোপড় লইয়া চলিয়া গেছেন, বলিয়া গেছেন ফিরিয়া আসিতে
তাহার 4-5 দিন দেরি হইতে পারে। কোথায় গেছেন তাহা বেহারা জানে না। যোগেন্দ্র গম্ভীর হইয়া চায়ের টেবিলে ফিরিয়া আসিল। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, কি হইল? যোগেন্দ্র বিরক্ত হইয়া কহিল, হইবে আর কি, যাহার সঙ্গে আজ বাদ কাল মেয়ের বিবাহ দিবে তাহার কি কাজ পড়িয়াছে, সে কখন কোথায় থাকে তাহার খোঁজ খবর তোমরা কিছুই রাখো না, অথচ তোমার বাড়ির পাশেই তাহার বাসা। অন্নদাবাবু কহিলেন, কেন, কাল রাত্রেও তো রমেশ ওই বাসাতেই ছিল। যোগেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, তোমরা জানো না সে কোথায় যাইবে, তাহার বেহারা জানে না সে কোথায় গেছি, এ কি রকম লুকোচুরি ব্যাপার চলিতেছে? আমার কাছে এ তো কিছুই ভালো ঠেকিতেছে না। বাবা, তুমি এমন নিশ্চিন্ত আছো কি করিয়া? অন্নদাবাবু এই ভৎসনায় অত্যন্ত চিন্তিত হইবার চেষ্টা করিলেন। গম্ভীর মুখ করিয়া কহিলেন, তাই তো, এসব কি? কাণ্ডজ্ঞানহীন রমেশ অনায়াসে কাল রাত্রে অন্নদাবাবুর কাছে বিদায় লইয়া যাইতে পারিত, কিন্তু সে কথা তাহার মনে উদয়ও হয় নাই। ওই যে সে বিশেষ প্রয়োজন আছে বলিয়া রাখিয়াছে, তাহার মধ্যেই তাহার সকল কথা বলা হইয়া গেছে, এইরূপ রমেশের ধারণা। ওই এক কথাতেই আপাতত সকল রকমের ছুটি পাইয়াছে জানিয়া সে তাহার উপস্থিত কর্তব্য সাধনে বিব্রত হইয়া বেড়াইতেছে। যোগেন্দ্র, হেমনলিনী কোথায়? অন্নদাবাবু, সে আজ সকাল সকাল চা খাইয়া উপরেই গেছে। যোগেন্দ্র কহিল, রমেশের এই সমস্ত অদ্ভুত আচরণে বেচারা বোধহয় অত্যন্ত লজ্জিত হইয়া আছে, সেই জন্যই সে আমার সঙ্গে দেখা হইবার ভয়ে পালাইয়া রহিয়াছে। সংকুচিত ও ব্যথিত হেমনলিনীকে আশ্বাস দিবার জন্য যোগেন্দ্র উপরে গেল। হেমনলিনী তাহাদের বড় ঘরের চৌকির ওপরে চুপ করিয়া একা বসিয়াছিল। যোগেন্দ্রের পদশব্দ শুনিয়াই সে তাড়াতাড়ি একটা বই টানিয়া লইয়া পড়িবার ভান করিল। যোগেন্দ্র ঘরে আসিতেই বই রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া হাসি মুখে কহিল, এই যে দাদা, কখন এলে? তোমাকে তো তেমন বিশেষ ভালো দেখাইতেছে না। যোগেন্দ্র চৌকিতে বসিয়া পড়িয়া কহিল, ভালো দেখাইবার তো কথা নয়, আমি তো সব কথা শুনিয়াছি হেম, কিন্তু এ সম্বন্ধে তুমি কোনো চিন্তা করিও না। আমি ছিলাম না বলিয়াই এই রকম গোলমাল ঘটিতে পারিয়াছে, আমি সমস্ত ঠিক করিয়া দিব। আচ্ছা হেম, রমেশ তোমাকে কোনো কারণ বলে নাই? হেমনলিনী মুশকিলে পড়িল। রমেশ সম্বন্ধে এই সকল সন্দিগ্ধ আলোচনা তাহার পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছে। রমেশ তাহাকে বিবাহদিন পিছাইবার কোনো কারণ বলে নাই, এ কথা যোগেন্দ্রকে বলিতে তাহার ইচ্ছা নাই, অথচ মিথ্যা বলাও তাহার পক্ষে অসম্ভব। হেমনলিনী কহিল, তিনি আমাকে কারণ বলিতে প্রস্তুত ছিলেন, আমি শোনা দরকার মনে করি নাই। যোগেন্দ্র মনে করিল ইহা গুরুতর অভিমানের কথা এবং এরূপ অভিমান সম্পূর্ণ স্বাভাবিক। কহিল, আচ্ছা, তুমি কিছুই ভয় করিও না, কারণ আমি আজই বাহির করিয়া আনিব। হেমনলিনী কোলের বইখানার পাতা অনাবশ্যক উল্টাইতে উল্টাইতে কহিল, দাদা, আমি ভয় কিছুই করি না, কারণ বাহির করিবার জন্য তুমি তাহাকে পীড়াপিড়ি করো এমন আমার ইচ্ছা নয়। যোগেন্দ্র ভাবিল ইহাও অভিমানের কথা। কহিল, আচ্ছা, সে তোমাকে কিছুই ভাবিতে হইবে না, বলিয়া তখনই চলিয়া যাইতে উদ্যত হইল। হেমনলিনী তখন চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, না দাদা, এই কথা লইয়া তুমি তাহার সঙ্গে আলোচনা করিতে যাইতে পারিবে না। তোমরা তাহাকে যাহাই মনে করো না কেন, আমি তাহাকে কিছুমাত্র সন্দেহ করি না। তখন যোগেন্দ্রের হঠাৎ মনে হইল এ তো অভিমানের মতো শুনাইতেছে না। তখন স্নেহ মিশ্রিত করুণায় তাহার মনে মনে হাসি পাইল। ভাবিল, ইহাদের সংসারের জ্ঞান কিছুই নাই, এদিকে পড়াশোনা এত করিয়াছে, পৃথিবীর খোঁজ খবরও রাখে, কিন্তু কোনখানে সন্দেহ করিতে হইবে সে অভিজ্ঞতাটুকুও ইহার হয় নাই। এই নিঃসংশয় নির্ভরের সহিত রমেশের ছদ্ম ব্যবহারের তুলনা করিয়া যোগেন্দ্র মনে মনে রমেশের উপর আরো চটিয়া উঠিল। কারণ বাহির করিবার প্রতিজ্ঞা তাহার মনে আরো দৃঢ় হইল। যোগেন্দ্র দ্বিতীয়বার চলিয়া যাইবার উপক্রম করিলে হেমনলিনী কাছে গিয়া হাত ধরিয়া কহিল, দাদা, তুমি প্রতিজ্ঞা করো যে তাহার কাছে এসব কথা একেবারে উত্থাপন মাত্র করিবে না। যোগেন্দ্র কহিল, সে দেখা যাইবে। হেমনলিনী, না দাদা, দেখা যাইবে না, আমার কাছে কথা দিয়া যাও। আমি তোমায় নিশ্চয় বলিতেছি,
তোমাদের কোনো চিন্তার বিষয় নাই। একটিবার আমার এই একটি কথা রাখো। হেমনলিনীর এইরূপ দৃঢ়তা দেখিয়া যোগেন্দ্র ভাবিল, তবে নিশ্চয় রমেশ হেমের কাছে সকল কথা বলিয়াছে, কিন্তু হেমকে যাহা তাহা বলিয়া ভুলানো তো শক্ত নয়। কহিল, দেখো হেম, অবিশ্বাসের কথা হইতেছে না। কন্যাপক্ষের অভিভাবকদের যাহা কর্তব্য তাহা করিতে হইবে তো। তোমার সঙ্গে তার যদি কিছু বোঝাপড়া হইয়া থাকে সে তোমরাই জানো, কিন্তু সেই হইলেই তো যথেষ্ট হইল না। আমাদের সঙ্গেও তো তার বোঝাপড়া করিবার আছে। সত্য কথা বলিতে কি হেম, এখন তোমার চেয়ে আমাদেরই সঙ্গে তাহার বোঝাপড়ার সম্পর্ক বেশি। বিবাহ হইয়া গেলে তখন আমাদের বেশি কথা বলিবার থাকিবে না। এই বলিয়া যোগেন্দ্র তাড়াতাড়ি চলিয়া গেল। ভালোবাসার যে আড়াল, যে আবরণ খোঁজে সে আর রহিল না। হেমনলিনী ও রমেশের যে সম্বন্ধ ক্রমে বিশেষভাবে ঘনিষ্ঠ হইয়া দুজনকে কেবল দুইজনেরই করিয়া দিবে, আজ তাহারই উপরে 10 জনের সন্দেহের কঠিন স্পর্শ আসিয়া বারংবার আঘাত করিতেছে। চারিদিকের এই সকল আন্দোলনের অভিঘাতে হেমনলিনী এমনই ব্যথিত হইয়া আছে যে আত্মীয় বন্ধুদের সহিত সাক্ষাৎ মাত্র তাহাকে কুণ্ঠিত করিয়া তুলিতেছে। যোগেন্দ্র চলিয়া গেলে হেমনলিনী চৌকিতে চুপ করিয়া বসিয়া রহিল। যোগেন্দ্র বাহিরে যাইতেই অক্ষয় আসিয়া কহিল, এই যে যোগেন, আসিয়াছ? সব কথা শুনিয়াছ তো? এখন তোমার কি মনে হইতেছে? যোগেন্দ্র, মনে তো অনেক রকম হইতেছে। সে সমস্ত অনুমান লইয়া মিথ্যা বাদানুবাদ করিয়া কি হইবে? এখন কি চায়ের টেবিলে বসিয়া মনস্তত্ত্বের সূক্ষ্ম আলোচনার সময়? অক্ষয়, তুমি তো জানোই সূক্ষ্ম আলোচনাটা আমার স্বভাব নয়। তা মনস্তত্ত্বই বলো, দর্শনই বলো, আর কাব্যই বলো, আমি কাজের কথাই বুঝি ভালো। তোমার সঙ্গে সে কথাই বলিতে আসিয়াছি। অধীরভাবে যোগেন্দ্র কহিল, আচ্ছা, কাজের কথা হবে। এখন বলিতে পারো রমেশ কোথায় গেছে? অক্ষয় কহিল, পারি। যোগেন্দ্র প্রশ্ন করিল, কোথায়? অক্ষয় কহিল, এখন সে আমি তোমাকে বলিব না। আজ 3টার সময় একেবারে তোমাকে রমেশের সঙ্গে দেখা করাইয়া দিব। যোগেন্দ্র কহিল, কাণ্ডখানা কি বলো দেখি? তোমরা সবাই যে মূর্তিমান হেয়ালি হইয়া উঠিলে। আমি এই কদিন মাত্র বেড়াইতে গেছি, সেই সুযোগে পৃথিবীটা এমন ভয়ানক রহস্যময় হইয়া উঠিল। না না অক্ষয়, এমন ঢাকাঢাকি করিলে চলিবে না। অক্ষয়, শুনিয়া খুশি হইলাম। ঢাকাঢাকি করি নাই বলিয়া আমার পক্ষে এক প্রকার অচল হইয়া উঠিয়াছে। তোমার বোন তো আমার মুখ দেখা বন্ধ করিয়াছেন। তোমার বাবা আমাকে সন্দিগ্ধ প্রকৃতি বলিয়া গালি দেন। আর রমেশবাবুও আমার সঙ্গে সাক্ষাৎ হইলে আনন্দে রোমাঞ্চিত হইয়া ওঠেন না। এখন কেবল তুমিই বাকি আছো। তোমাকে আমি ভয় করি। তুমি সূক্ষ্ম আলোচনার লোক নও। মোটা কাজটাই তোমার সহজে আসে। আমি কাহিল মানুষ, তোমার ঘা আমার সহ্য হইবে না। যোগেন্দ্র, দেখো অক্ষয়, তোমার ওই সকল পেঁচালো চাল আমার ভালো লাগে না। বেশ বুঝিতেছি একটা কি খবর তোমার বলিবার আছে, সেটাকে আড়াল করিয়া অমন দর বৃদ্ধি করিবার চেষ্টা করিতেছ কেন? সরলভাবে বলিয়া ফেলো, চুকিয়া যাক। অক্ষয়, আচ্ছা বেশ, তাহা হইলে গোড়া হইতেই বলি। তুমি অনেক কথাই জানো না। রমেশ দর্জিপাড়ায় যে বাসায় ছিল সে বাসার মেয়াদ উত্তীর্ণ হইয়া যায় নাই। তাহা আর কাহাকেও ভাড়া দেওয়া সম্বন্ধে রমেশ চিন্তা করিবার অবসর পায় নাই। সেই কয়েক মাস সংসারের বাহিরে উধাও হইয়া গিয়াছিল, লাভ ক্ষতিকে বিচারের মধ্যেই আনে নাই। আজ সে প্রত্যুষে সেই বাসায় গিয়া ঘর দুয়ার সাফ করাইয়া লইয়াছে, তক্তপোষের ওপর বিছানা পাতাইয়াছে এবং আহার আদিরও বন্দোবস্ত করিয়া রাখিয়াছে। আজ স্কুলের ছুটির পর কমলাকে আনিতে হইবে। সে এখনো দেরি আছে। ইতিমধ্যে রমেশ তক্তপোষের উপর চিত হইয়া ভবিষ্যতের কথা ভাবিতে লাগিল। এটো আসে কখনো দেখে নাই, কিন্তু পশ্চিমের দৃশ্য কল্পনা করা কঠিন নহে। শহরের প্রান্তে তাহার বাড়ি, তরু শ্রেণী দ্বারা ছায়াখচিত বড় রাস্তা তাহার বাগানের ধার দিয়া চলিয়া গেছে। রাস্তার ওপারে প্রকাণ্ড মাঠ, তাহার মাঝে মাঝে কূপ, মাঝে মাঝে পশুপক্ষী তাড়াইবার জন্য মাচা বাঁধা। ক্ষেত্র সেচনের জন্য গরু দিয়া জল তোলা হইতেছে। সমস্ত মধ্যাহ্নে তাহার করুণ শব্দ শোনা যায়। রাস্তা দিয়া প্রচুর ধুলা উড়াইয়া মাঝে মাঝে এক্কা গাড়ি ছুটিয়াছে।
তাহার ঝনঝন শব্দে রৌদ্রদগ্ধ আকাশ জাগিয়া উঠিতেছে। এই সুদূর প্রবাসের প্রখর তাপ, উদাস মধ্যাহ্ন ও শূন্য নির্জনতার মধ্যে সে তাহার রুদ্ধদ্বার বাংলা ঘরে সমস্ত দিন হেমনলিনীকে একা কল্পনা করিতে গেলে ক্লেশ অনুভব করিত। তাহার পাশে চিরসখীরূপে কমলাকে দেখিয়া সে আরামবোধ করিল। রমেশ ঠিক করিয়াছে এখন সে কমলাকে কিছু বলিবে না। বিবাহের পর হেমনলিনী তাহার বুকের উপর টানিয়া লইয়া সুযোগ বুঝিয়া সকরুণ স্নেহের সহিত ক্রমে ক্রমে তাহার প্রকৃত ইতিহাস জানাইবে। যত অল্প বেদনা দিয়া সম্ভব কমলার জীবনেরই জটিল রহস্যজাল ধীরে ধীরে ছাড়াইয়া দিবে। তাহার পরে সেই দূর বিদেশে তাহাদের পরিচিত সমাজের বাইরে কোনো প্রকার আঘাত না পাইয়া কমলা অতি সহজেই তাহাদের সঙ্গে মিশিয়া আপনার হইয়া যাইবে। তখন দ্বীপ্রহরে গলি নিস্তব্ধ। যাহারা আপিসে যাইবার তাহারা আপিসে গেছে, যাহারা না যাইবার তাহারা দিবানিদ্রার আয়োজন করিতেছে। অনতিতপ্ত আশ্বিনের মধ্যাহ্নটি মধুর হইয়া উঠিয়াছে। আগামী ছুটির উল্লাস এখনই যেন আকাশকে আনন্দের আভাস দিয়া মাখাইয়া রাখিয়াছে। রমেশ তাহার নির্জন বাসায় নিস্তব্ধ মধ্যাহ্নের সুখের ছবি উত্তরোত্তর ফলাও করিয়া আঁকিতে লাগিল। এমন সময় খুব একটা ভারী গাড়ির শব্দ শোনা গেল। সে গাড়ি রমেশের বাসার দ্বারের কাছে আসিয়া থামিল। রমেশ বুঝিল স্কুলের গাড়ি কমলাকে পৌঁছাইয়া দিতে আসিতেছে। তাহার বুকের ভিতরটা চঞ্চল হইয়া উঠিল। কমলাকে কিরূপ দেখিবে, তাহার সঙ্গে কিভাবে কথাবার্তা হইবে, কমলাই বা রমেশকে কিভাবে গ্রহণ করিবে, হঠাৎ এই চিন্তা তাহাকে আন্দোলিত করিয়া তুলিল। নিচে তাহার দুইজন চাকর ছিল। প্রথমে তাহারা ধরাধরি করিয়া কমলার তোরঙ্গ লইয়া আসিয়া বারান্দায় রাখিল। তাহার পশ্চাতে কমলা ঘরের দ্বারের সম্মুখ পর্যন্ত আসিয়া থমকিয়া দাঁড়াইল, ভিতরে প্রবেশ করিল না। রমেশ কহিল, কমলা, ঘরে এসো। কমলা একটা সংকোচের আক্রমণ কাটাইয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। ছুটির সময় রমেশ তাহাকে বিদ্যালয়ে ফেলিয়া রাখিতে চাহিয়াছিল, সে কান্নাকাটি করিয়া চলিয়া আসিয়াছে। এই ঘটনায় এবং কয়েক মাসের বিচ্ছেদে রমেশের সঙ্গে তাহার যেন একটু মনের ছাড়াছাড়ি হইয়া গেছে। তাই কমলা ঘরের মধ্যে প্রবেশ করিয়া রমেশের মুখের দিকে না চাহিয়া একটুখানি ঘাড় বাঁকাইয়া খোলা দরজার বাহিরে চাহিয়া রহিল। রমেশ কমলাকে দেখিবা মাত্র বিস্মিত হইয়া উঠিল, যেন তাহাকে আর একবার নূতন করিয়া দেখিল। এই কয় মাসে তাহার আশ্চর্য পরিবর্তন ঘটিয়াছে। অনতি পল্লবিতা লতার মতো সে অনেকটা বাড়িয়া উঠিয়াছে। পার আগে মেয়েটির অপরিস্ফুট সর্বাঙ্গে প্রচুর স্বাস্থ্যের যে একটি পরিপুষ্টতা ছিল, সে কোথায় গেল? তাহার গোলগাল মুখটি ঝরিয়া লম্বা হইয়া একটি বিশেষত্ব লাভ করিয়াছে। তাহার গাল দুটি পূর্বের শ্যামাভ চিক্কণতা ত্যাগ করিয়া কোমল পাণ্ডুবর্ণ হইয়া আসিয়াছে। এখন তাহার গতিবিধি ভাবভঙ্গিতে কোনো প্রকার জড়তা নাই। আজ ঘরের মধ্যে প্রবেশ করিয়া যখন সে ঋজু দেহে ঈষৎ বঙ্কিম মুখে খোলা জানলার সম্মুখে দাঁড়াইল, তাহার মুখের উপরে শরৎ মধ্যাহ্নের আলো আসিয়া পড়িল। তাহার মাথার কাপড় নাই, অগ্রভাগে লাল ফিতার গ্রন্থি বাঁধা বেনিটি পিঠের ওপর পড়িয়াছে। ফিকে হলদে রঙের মেরিনোর শাড়ি তাহার স্ফুটনোন্মুখ শরীরকে আঁটিয়া বেষ্টন করিয়াছে। তখন রমেশ তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া চুপ করিয়া রহিল। কমলার সৌন্দর্য এই কয় মাসে রমেশের মনে আবছায়ার মতো হইয়া আসিয়াছিল। আজ সেই সৌন্দর্য নবতর বিকাশ লাভ করিয়া হঠাৎ তাহাকে চমক লাগাইয়া দিল। সে যেন ইহার জন্য প্রস্তুত ছিল না। রমেশ কহিল, কমলা, বসো। কমলা একটা চৌকিতে বসিল। রমেশ কহিল, স্কুলে তোমার পড়াশোনা কেমন চলিতেছে? কমলা অত্যন্ত সংক্ষেপে কহিল, বেশ। রমেশ ভাবিতে লাগিল, এইবার কি বলা যাইবে। হঠাৎ একটা কথা মনে পড়িয়া গেল। কহিল, বোধহয় অনেকক্ষণ খাও নাই, তোমার খাবার তৈরি আছে, এইখানেই আনিতে বলি। কমলা কহিল, খাইব না, আমি খাইয়া আসিয়াছি। রমেশ কহিল, একটু কিছু খাইবে না? মিষ্টি না খাও ফল তো আছে, আতা, আপেল, বেদানা। কমলা কোনো কথা না বলিয়া ঘাড় নাড়িল। রমেশ আর একবার কমলার মুখের দিকে চাহিয়া দেখিল। কমলা তখন ঈষৎ মুখ নত করিয়া তাহার ইংরাজি শিক্ষার বহি হইতে ছবি দেখিতেছিল।
সুন্দর মুখ সোনার কাঠির মতো নিজের চারিদিকে সুপ্ত সৌন্দর্যকে জাগাইয়া তোলে। শরতের আলোক হঠাৎ যেন প্রাণ পাইল, আশ্বিনের দিন যেন আকার ধারণ করিল। কেন্দ্র যেমন তাহার পরিধিকে নিয়মিত করে, তেমনি এই মেয়েটি আকাশকে, বাতাসকে, আলোককে আপনার চারিদিকে যেন বিশেষভাবে আকর্ষণ করিয়া আনিল। অথচ সে নিজে ইহার কিছুই না জানিয়া চুপ করিয়া বসিয়া তাহার পরিবার বইয়ের ছবি দেখিতেছিল। রমেশ তাড়াতাড়ি উঠিয়া গিয়া একটা থালায় কতকগুলি আপেল, নাশপাতি, বেদানা লইয়া উপস্থিত হইল। কহিল, কমলা, তুমি তো খাবে না দেখিতেছি, কিন্তু আমার ক্ষুধা পাইয়াছে, আমি তো আর সবুর করিতে পারি না। শুনিয়া কমলা একটুখানি হাসিল। এই অকস্মাৎ হাসির আলোকে উভয়ের ভিতরকার কুয়াশা যেন অনেকখানি কাটিয়া গেল। রমেশ ছুরি লইয়া আপেল কাটিতে লাগিল, কিন্তু কোনো প্রকার হাতের কাজে রমেশের কিছুমাত্র দক্ষতা নাই। তাহার একদিকে ক্ষুধার আগ্রহ, অন্যদিকে এলোমেলো কাটিবার ভঙ্গি দেখিয়া বালিকার ভারী হাসি পাইল। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রমেশ এই হাস্যোচ্ছ্বাসে খুশি হইয়া কহিল, আমি বুঝি ভালো কাটিতে পারি না, তাই হাসিতেছ? আচ্ছা, তুমি কাটিয়া দাও দেখি, তোমার কিরূপ বিদ্যা। কমলা কহিল, বটি হইলেই আমি কাটিয়া দিতে পারি, ছুরিতে পারি না। রমেশ কহিল, তুমি মনে করিতেছ বটি এখানে নাই? চাকরকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, বটি আছে? সে কহিল, আছে, রাত্রের আহারের জন্য সমস্ত আনা হইয়াছে। রমেশ কহিল, ভালো করিয়া ধুইয়া একটা বটি লইয়া আয়। চাকর বটি লইয়া আসিল। কমলা জুতা খুলিয়া বটি পাতিয়া নিচে বসিল এবং হাসি মুখে নিপুণ হস্তে ঘুরাইয়া ঘুরাইয়া ফলের খোসা ছাড়াইয়া চাকলা চাকলা করিয়া কাটিতে লাগিল। রমেশ তাহার সম্মুখে মাটিতে বসিয়া ফলের খণ্ডগুলি থালায় ধরিয়া লইল। রমেশ কহিল, তোমাকেও খাইতে হইবে? কমলা কহিল, না। রমেশ কহিল, তবে আমিও খাইব না। কমলা রমেশের মুখের উপরে দুই চোখ তুলিয়া কহিল, আচ্ছা, তুমি আগে খাও, তারপরে আমি খাইব। রমেশ কহিল, দেখিও শেষকালে ফাঁকি দিও না। কমলা গম্ভীরভাবে ঘাড় নাড়িয়া কহিল, না, সত্যি বলিতেছি, ফাঁকি দিব না। বালিকার এই সত্য প্রতিজ্ঞায় আশ্বস্ত হইয়া রমেশ থালা হইতে এক টুকরা ফল লইয়া মুখে পুরিয়া দিল। হঠাৎ তাহার চিবানো বন্ধ হইয়া গেল। হঠাৎ দেখিল তাহার সম্মুখেই দ্বারের বাহিরে যোগেন্দ্র এবং অক্ষয় আসিয়া উপস্থিত। অক্ষয় কহিল, রমেশবাবু, মাপ করিবেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানে বুঝি একলাই আছেন। যোগেন, খবর না দিয়া হঠাৎ এমন করিয়া আসিয়া পড়াটা ভালো হয় নাই। চলো, আমরা নিচে গিয়া বসি। বটি ফেলিয়া কমলা তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ঘর হইতে পালাইবার পথেই দুজনে দাঁড়াইয়াছিল। যোগেন্দ্র একটুখানি সরিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু কমলার মুখের ওপর হইতে চোখ ফিরাইল না। তাহাকে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া দেখিয়া লইল। কমলা সংকুচিত হইয়া পাশের ঘরে চলিয়া গেল। যোগেন্দ্র কহিল, রমেশ, এই মেয়েটি কে? রমেশ কহিল, আমার একটি আত্মীয়। যোগেন্দ্র কহিল, কিরকম আত্মীয়? বোধহয় গুরুজন কেহ হইবে না, স্নেহের সম্পর্কও বোধ হইল না। তোমার সকল আত্মীয়ের কথাই তো তোমার কাছ হইতে শুনিয়াছি, এই আত্মীয়ের তো কোনো বিবরণ শুনি নাই। অক্ষয় কহিল, যোগেন, এ তোমার অন্যায়। মানুষের কি এমন কোনো কথা থাকিতে পারে না যাহা বন্ধুর কাছেও গোপনীয়? যোগেন্দ্র, কি রমেশ, অত্যন্ত গোপনীয় নাকি? রমেশের মুখ লাল হইয়া উঠিল। সে কহিল, হ্যাঁ, গোপনীয়। এই মেয়েটির সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে কোনো আলোচনা করিতে ইচ্ছা করি না। যোগেন্দ্র, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তোমার সঙ্গে আলোচনা করিতে বিশেষ ইচ্ছা করি। হেমের সহিত যদি তোমার বিবাহের প্রস্তাব না হইত, তবে কার সঙ্গে তোমার কতটা দূরের আত্মীয়তা গড়াইয়াছে তাহা লইয়া এত তোলাপাড়া করিবার কোনো প্রয়োজন হইত না। যাহা গোপনীয় তাহা গোপনেই থাকিত। রমেশ কহিল, এইটুকু পর্যন্ত আমি তোমাদিগকে বলিতে পারি, পৃথিবীতে কাহারও সহিত আমার এমন সম্পর্ক নাই যাহাতে হেমনলিনীর সহিত পবিত্র সম্বন্ধে বদ্ধ হইতে আমার কোনো বাধা থাকিতে পারে। যোগেন্দ্র, তোমার হয়তো কিছুতেই বাধা না থাকিতে পারে, কিন্তু হেমনলিনীর আত্মীয়দের থাকিতে পারে। একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি,
যার সঙ্গে তোমার যেরূপ আত্মীয়তা থাক না কেন তাহা গোপনে রাখিবার কি কারণ আছে? রমেশ: সেই কারণটি যদি বলি তবে গোপনে আর রাখা চলে না। তুমি আমাকে ছেলেবেলা হইতে জানো। কোনো কারণ জিজ্ঞাসা না করিয়া শুদ্ধ আমার কথার উপরে তোমাদিগকে বিশ্বাস রাখিতে হইবে। যোগেন্দ্র: এই মেয়ের নাম কমলা কি না? রমেশ: হ্যাঁ। যোগেন্দ্র: ইহাকে তোমার স্ত্রী বলিয়া পরিচয় দিয়াছ কি না? রমেশ: হ্যাঁ, দিয়াছি। যোগেন্দ্র: তবু তোমার উপরে বিশ্বাস রাখিতে হইবে? তুমি আমাদিগকে জানাইতে চাও এই মেয়েটি তোমার স্ত্রী নহে, অন্য সকলকে জানাইয়াছ এই তোমার স্ত্রী। ইহা ঠিক সত্যপরায়ণতার দৃষ্টান্ত নহে। অক্ষয়: অর্থাৎ বিদ্যালয়ের নীতিবোধে এ দৃষ্টান্ত ব্যবহার করা চলে না। কিন্তু ভাই যোগেন, সংসারে দুই পক্ষের কাছে দুই রকম কথা বলা হয়তো অবস্থা বিশেষে আবশ্যক হইতে পারে। অন্তত তাহার মধ্যে একটা সত্য হওয়াই সম্ভব। হয়তো রমেশবাবু তোমাদিগকে যেটা বলিতেছেন সেটাই সত্য। রমেশ: আমি তোমাদিগকে কোনো কথাই বলিতেছি না। আমি কেবল এই কথা বলিতেছি, হেমনলিনীর সহিত বিবাহ আমার কর্তব্য বিরুদ্ধ নহে। কমলা সম্বন্ধে তোমাদের সঙ্গে সকল কথা আলোচনা করিবার গুরুতর বাধা আছে। তোমরা আমাকে সন্দেহ করিলেও সে অন্যায় আমি কিছুতেই করিতে পারিব না। আমার নিজের সুখ দুঃখ মান অপমানের বিষয় হইলে আমি তোমাদের কাছে গোপন করিতাম না, কিন্তু অন্যের প্রতি অন্যায় করিতে পারি না। যোগেন্দ্র: হেমনলিনীকে সকল কথা বলিয়াছ? রমেশ: না, বিবাহের পরে তাহাকে বলিব এইরূপ কথা আছে। যদি তিনি ইচ্ছা করেন এখনো তাহাকে বলিতে পারি। যোগেন্দ্র: আচ্ছা, কমলাকে এ সম্বন্ধে দুই একটা প্রশ্ন করিতে পারি? রমেশ: না, কোনো মতেই না। আমাকে যদি অপরাধী বলিয়া জ্ঞান করো তবে আমার সম্বন্ধে যথোচিত বিধান করিতে পারো, কিন্তু তোমাদের সম্মুখে প্রশ্নোত্তর করিবার জন্য নির্দোষী কমলাকে দাঁড় করাইতে পারিব না। যোগেন্দ্র: কাহাকেও প্রশ্নোত্তর করিবার কোনো প্রয়োজন নাই। যাহা জানিবার তাহা জানিয়াছি, প্রমাণ যথেষ্ট হইয়াছে। এখন তোমাকে আমি স্পষ্টই বলিতেছি, ইহার পরে আমাদের বাড়িতে যদি প্রবেশের চেষ্টা করো তবে তোমাকে অপমানিত হইতে হইবে। রমেশ পাংশুবর্ণ মুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। যোগেন্দ্র কহিল, আর একটি কথা আছে। হেমকে তুমি চিঠি লিখিতে পারিবে না। তাহার সঙ্গে প্রকাশ্যে বা গোপনে তোমার সুদূর সম্পর্কও থাকিবে না। যদি চিঠি লেখো তবে যে কথা তুমি গোপন রাখিতে চাহিতেছ সেই কথা আমি সমস্ত প্রমাণের সহিত সর্বসাধারণের কাছে প্রকাশ করিব। এখন যদি কেহ আমাদের জিজ্ঞাসা করে তোমার সঙ্গে হেমের বিবাহ কেন ভাঙিয়া গেল, আমি বলিব এ বিবাহে আমার সম্মতি নাই বলিয়া ভাঙিয়া দিয়াছি। ভিতরকার কথাটা বলিব না। কিন্তু তুমি যদি সাবধান না হও তবে সমস্ত কথা বাহির হইয়া যাইবে। তুমি এমন পাষণ্ডের মতো ব্যবহার করিয়াছ, তবু যে আমি আপনাকে দমন করিয়া রাখিয়াছি সে তোমার উপরে দয়া করিয়া নহে। ইহার মধ্যে আমার বোন হেমের সংস্রব আছে বলিয়াই তুমি এত সহজে নিষ্কৃতি পাইলে। এখন তোমার কাছে আমার এই শেষ বক্তব্য যে কোনো কালে হেমের সঙ্গে তোমার যে কোনো পরিচয় ছিল, তোমার কথায় বার্তায় বা ব্যবহারে তাহার যেন কোনো প্রমাণ না পাওয়া যায়। এ সম্বন্ধে তোমাকে সত্য করাইয়া লইতে পারিলাম না, কারণ এত মিথ্যার পরে সত্য তোমার মুখে মানাইবে না। তবে এখনো যদি লজ্জা থাকে, অপমানের ভয় থাকে, তবে আমার এই কথাটা ভ্রমেও অবহেলা করিও না। অক্ষয়: আহা যোগেন, আর কেন? রমেশবাবু নিরুত্তর হইয়া আছেন, তবু তোমার মনে একটু দয়া হইতেছে না। এইবার চলো। রমেশবাবু, কিছু মনে করিবেন না, আমরা এখন আসি। যোগেন্দ্র অক্ষয় চলিয়া গেল। রমেশ কাঠের মূর্তির মতো কঠিন হইয়া বসিয়া রহিল। হতবুদ্ধি ভাবটা কাটিয়া গেলে তাহার ইচ্ছা করিতে লাগিল বাসা হইতে বাহিরে গিয়া দ্রুত বেগে পদচারণা করিতে করিতে সমস্ত অবস্থাটা একবার ভাবিয়া লয়। কিন্তু তাহার মনে পড়িয়া গেল কমলা আছে, তাহাকে বাসায় একলা ফেলিয়া রেখে যাওয়া চলে না। রমেশ পাশের ঘরে গিয়া দেখিল কমলা রাস্তার দিকে জানলার একটা খড়খড়ি খুলিয়া চুপ করিয়া বসিয়া আছে। রমেশের পদশব্দ শুনিয়া সে খড়খড়ি বন্ধ করিয়া মুখ ফিরাইল। রমেশ মেজের উপরে বসিল। কমলা জিজ্ঞাসা করিল, উহারা দুজনে কে? আজ সকালে আমাদের স্কুলে গিয়াছিল। রমেশ সবিস্ময় কহিল, স্কুলে গিয়াছিল? কমলা কহিল, হ্যাঁ,
উহারা তোমাকে কি বলিতেছিল? রমেশ কহিল, আমাকে জিজ্ঞাসা করিতেছিল তুমি আমার কে হও। কমলা যদিও শ্বশুরবাড়ির অনুশাসনের অভাবে এখনো লজ্জা করিতে শেখে নাই, তবু আশৈশব সংস্কার বশে রমেশের এই কথায় তাহার মুখ রাঙা হইয়া উঠিল। রমেশ কহিল, আমি উহাদিগকে উত্তর করিয়াছি তুমি আমার কেহ নও। কমলা ভাবিল রমেশ তাহাকে অন্যায় লজ্জা দিয়া উৎপীড়ন করিতেছে। সে মুখ ফিরাইয়া তর্জন স্বরে কহিল, যাও। রমেশ ভাবিতে লাগিল কমলার কাছে সকল কথা কেমন করিয়া খুলিয়া বলিবে। কমলা হঠাৎ ব্যস্ত হইয়া উঠিল, কহিল, ওই যা, তোমার ফল কাকে লইয়া যাইতেছি। বলিয়া সে তাড়াতাড়ি পাশের ঘরে গিয়া কাক তাড়াইয়া ফলের থালা লইয়া আসিল। রমেশের সম্মুখে থালা রাখিয়া কহিল, তুমি খাইবে না? রমেশের আর আহারের উৎসাহ ছিল না, কিন্তু কমলার এই যত্নটুকু তাহার হৃদয় স্পর্শ করিল। সে কহিল, কমলা, তুমি খাবে না? কমলা কহিল, তুমি আগে খাও। এইটুকু ব্যাপার, বেশি কিছু নয়, কিন্তু রমেশের বর্তমান অবস্থায় এই হৃদয়ের কোমল আভাসটুকু তাহার বক্ষের ভিতরকার অশ্রু উৎসে গিয়া যেন ঘা দিল। রমেশ কোনো কথা না বলিয়া জোর করিয়া ফল খাইতে লাগিল। খাওয়ার পালা সাঙ্গ হইলে রমেশ কহিল, কমলা, আজ রাত্রে আমরা দেশে যাইব। কমলা চোখ নিচু, মুখ বিষণ্ণ করিয়া কহিল, সেখানে আমার ভালো লাগে না। রমেশ, স্কুলে থাকিতে তোমার ভালো লাগে? কমলা, না, আমাকে স্কুলে পাঠাইও না, আমার লজ্জা করে, মেয়েরা আমাকে কেবল তোমার কথা জিজ্ঞাসা করে। রমেশ, তুমি কি বলো? কমলা, আমি কিছুই বলিতে পারি না। তাহারা জিজ্ঞাসা করিত তুমি কেন আমাকে ছুটির সময় স্কুলে রাখিতে চাহিয়াছ। আমি। কমলা কথা শেষ করিতে পারিল না, তাহার হৃদয়ের ক্ষতস্থানে আবার ব্যথা বাজিয়া উঠিল। রমেশ, তুমি কেন বলিলে না তিনি আমার কেহই হন না? কমলা রাগ করিয়া রমেশের মুখের দিকে কুটিল কটাক্ষে চাহিল, কহিল, যাও। আবার রমেশ মনে মনে ভাবিতে লাগিল কি করা যাইবে। এদিকে রমেশের বুকের ভিতরে বরাবর একটা চাপা বেদনা কীটের মতো যেন গহ্বর খনন করিয়া বাহির হইয়া আসিবার চেষ্টা করিতেছিল। এতক্ষণে যোগেন্দ্র হেমনলিনীকে কি বলিল, হেমনলিনী কি মনে করিতেছে, প্রকৃত অবস্থা কেমন করিয়া হেমনলিনীকে বুঝাইবে, হেমনলিনীর সহিত চিরকালের জন্য যদি তাহাকে বিচ্ছিন্ন হইতে হয় তবে জীবন বহন করিবে কি করিয়া, এই সকল জ্বালাময় প্রশ্ন ভিতরে ভিতরে জমা হইয়া উঠিতেছিল। অথচ ভালো করিয়া তাহা আলোচনা করিবার অবসর রমেশ পাইতেছিল না। রমেশ এটুকু বুঝিয়াছিল যে কমলার সহিত রমেশের সম্বন্ধ কলিকাতায় তাহার বন্ধু ও শত্রুমণ্ডলীর মধ্যে তীব্র আলোচনার বিষয় হইয়া উঠিয়াছে। রমেশ যে কমলার স্বামী, এই গোলমালের সেই জনশ্রুতি যথেষ্ট ব্যক্ত হইতে থাকিবে। এ সময় রমেশের পক্ষে কমলাকে লইয়া আর একদিনও কলিকাতায় থাকা সঙ্গত হইবে না। অন্যমনস্ক রমেশের এই চিন্তার মাঝখানে হঠাৎ কমলা তাহার মুখের দিকে চাহিয়া কহিল, তুমি কি ভাবিতেছ? তুমি যদি দেশে থাকিতে চাও আমিও সেইখানেই থাকিব। বালিকার মুখে এই আত্মসংযমের কথা শুনিয়া রমেশের বুকে ঘা লাগিল। সে আবার ভাবিল কি করা যাইবে। পুনর্বার সে অন্যমনস্ক হইয়া ভাবিতে ভাবিতে নিরুত্তরে কমলার মুখের দিকে চাহিয়া রহিল। কমলা মুখ গম্ভীর করিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমি ছুটির সময় স্কুলে থাকিতে চাহি নাই বলিয়া তুমি রাগ করিয়াছ? সত্য করিয়া বলো। রমেশ কহিল, সত্য করিয়াই বলিতেছি, তোমার উপরে রাগ করি নাই, আমি নিজের উপরেই রাগ করিয়াছি। রমেশ ভাবনার জাল হইতে নিজেকে জোর করিয়া ছাড়াইয়া লইয়া কমলার সহিত আলাপ করিতে প্রবৃত্ত হইল। তাহাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা কমলা, স্কুলে এতদিনে কি শিখিলে বলো দেখি। কমলা অত্যন্ত উৎসাহের সহিত নিজের শিক্ষার হিসাব দিতে লাগিল। সম্প্রতি পৃথিবীর গোলাকৃতির কথা তাহার অগোচর নাই জানাইয়া যখন সে রমেশকে চমৎকৃত করিয়া দিবার চেষ্টা করিল, রমেশ গম্ভীর মুখে ভূমণ্ডলের গোলত্বে সন্দেহ প্রকাশ করিল। কহিল, এ কি কখনো সম্ভব হইতে পারে? কমলা চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাহ, আমাদের বইয়ে লেখা আছে, আমরা পড়িয়াছি। রমেশ আশ্চর্য জানাইয়া কহিল, বলো কি, বইয়ে লেখা আছে? কত বড় বই? এই প্রশ্নে কমলা কিছু কুণ্ঠিত হইয়া কহিল, বেশি বড় বই নয়, কিন্তু ছাপার বই,
তাহাতে ছবিও দেওয়া আছে। এত বড় প্রমাণের পর রমেশকে হার মানিতে হইল। তারপরে কমলা শিক্ষার বিবরণ শেষ করিয়া বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকদের কথা, সেখানকার দৈনিক কার্যধারা লইয়া বকিয়া যাইতে লাগিল। রমেশ অন্যমনস্ক হইয়া ভাবিতে ভাবিতে মাঝে মাঝে সাড়া দিয়া গেল। কখনো বা কথার শেষ সূত্র ধরিয়া এক আধটা প্রশ্নও করিল। এক সময় কমলা বলিয়া উঠিল, তুমি আমার কথা কিছুই শুনিতেছ না। বলিয়া সে রাগ করিয়া তখনই উঠিয়া পড়িল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, না না কমলা, রাগ করিও না, আমি আজ ভালো নাই। ভালো নাই শুনিয়া কমলা ফিরিয়া আসিয়া কহিল, তোমার অসুখ করিয়াছে? কি হইয়াছে? রমেশ কহিল, ঠিক অসুখ নয়, ও কিছুই নয়, আমার মাঝে মাঝে অমন হইয়া থাকে, আবার এখনই চলিয়া যাইবে। কমলা রমেশকে শিক্ষার সহিত আমোদ দিবার জন্য কহিল, আমার ভূগোল প্রবেশে পৃথিবীর যে ছবি আছে দেখিবে? রমেশ আগ্রহ প্রকাশ করিয়া দেখিতে লাগিল। কমলা তাড়াতাড়ি তাহার বই আনিয়া রমেশের সম্মুখে খুলিয়া ধরিল। এই যে দুটো গোল দেখিতেছ, ইহা আসলে একটা। গোল জিনিসের দুটো পিঠ কি কখনো একসঙ্গে দেখা যায়? রমেশ কিঞ্চিৎ ভাবিবার ভান করিয়া কহিল, চ্যাপ্টা জিনিসেরও কি দেখা যায় না? কমলা কহিল, সেই জন্যই এই ছবিতে পৃথিবীর দুই পিঠ আলাদা করিয়া আঁকিয়াছে। এমনি করিয়া সন্ধ্যাটা কাটিয়া গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।